বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল বিএনপির অঙ্গ সংগঠনের, বাস্তবায়ন অসম্ভব বলছে জামায়াত এনসিপি। পরিচালন ব্যয়ের লাগাম টানায় মূল চ্যালেঞ্জ, মত অর্থনীতিবিদদের। প্রস্তাবিত বাজেটে স্থানীয় শিল্পের বিকাশ ও বিনিয়োগ উৎসাহিত হবে বলছেন ব্যবসায়ীরা। পর্যটন খাতের বরাদ্দ নিয়ে হতাশা, বাস্তবায়নে মনোযোগ দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সার এবং কীটনাশক এগুলো দাম কমে যাবে। পর্যটক যারা, তাদেরকে আকর্ষণীয় করার মতো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সিকিউরিটি, নিরাপত্তার বিষয়টি উন্নয়নে আরও বেশি করে বরাদ্দের প্রয়োজন ছিল। খুলনার সিটি হাসপাতালে ভয়াবহ আগুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি, আহত অন্তত 20। বন্ধ চিকিৎসা কার্যক্রম, যথাযথ নির্বাপন ব্যবস্থা না থাকার অভিযোগ। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছি আমি তানজিলা খাদমেম। এদিকে বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বাংলাদেশও। ফুটবল জ্বরে কাঁপছে রাজধানীবাসী। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বড় পর্দায় দেখতে তাই মধ্যরাতে টিএসসি চত্বরে ছিল ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়। প্রিয় দলকে সমর্থনের কথা জানালেও বিশ্বমঞ্চে বাংলাদেশের না থাকা নিয়েও ছিল আক্ষেপ অনেকের কণ্ঠে। বিস্তারিত জানাবেন আব্দুল্লাহ আল মেহেদি। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠল ফিফা বিশ্বকাপ 2026-এর। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামের প্রথম ম্যাচের বল গড়ায় বাংলাদেশ সময় রাত 1টায়। রাজধানীর ফুটবল প্রেমীরা এদিনে বড় পর্দায় ম্যাচ দেখতে ভিড় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। পুরান ঢাকার কিন্তু কখনো এইভাবে বাইরে এসে দেখি নাই। অ্যাটলিস্ট ফিফা 2026 এর মনে হচ্ছে যে মানে অন্যরকম একটা অনুভূতি লাগতেছে, অন্য সব ফিফার থেকে এবার একটু বেস্ট লাগতেছে। ঢাবিতে যাব, চান্স পাবো, বন্ধুদের সাথে টিএসসিতে খেলা দেখবো। এই কদিন খেলা দেখবো, সবসময় বাংলাদেশে জার্সি পরবো। উদ্বোধনী ম্যাচে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে 3টি বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করা মেক্সিকো। আমরা আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ দেখতে এসেছি, আমরা আমার ফ্যামিলির সাথে সবাই একসাথে আমরা খেলা দেখতে আসছি। ফিফা তো 4 বছর পর পর, গতবার তো আর আসা হয় না, আমরা নতুন এবার করতেছি, অন্যরকম একটা শান্তি। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির হওয়ায় এই দিন মধ্যরাতে অনেকে পরিবার নিয়ে আসেন উদ্বোধনী খেলা উপভোগ করতে। অনেকে আবার বন্ধু মহল নিয়ে ঢাকার আশেপাশে থেকেও এসেছেন টিএসসি চত্বরে। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে দেখতে এসেছি খেলা এবং খুবই ভালো লাগছে এত মানুষের মাঝে। শুধু নারায়ণগঞ্জ থেকে আমরা 4 বন্ধু গাড়ি নিয়ে বের হইছি। আমার বন্ধু বলতেছে যে চল টিএসসিতে যাই আজকে, কালকে আবার হচ্ছে আবার ফ্রাইডে। ফ্রেন্ডরা সবাই মিলে আসছি একসাথে সবার সাথে এনজয় করার জন্য। আর ফার্স্ট বিশ্বকাপের ফার্স্ট ম্যাচ, যার জন্য এখানে আসলাম আর কি। ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো হই হুল্লোড় করে উপভোগ করা, যেহেতু কাল ছুটির দিন, তো এটা আসলে তাই প্রথম ম্যাচটা একটু দেখা। বাঙালি ফুটবল প্রেমীরা অন্যান্য দেশের মতোই বাংলাদেশকেও বিশ্বকাপ মঞ্চে দেখতে চান। বাংলাদেশ যাতে এই পর্যায়ে আসতে পারে, ইন্টারন্যাশনাল পর্যায়ে যাতে আসতে পারে, এইটার সর্বোপরি চেষ্টা করা। আমি সবসময় মনে করি বাংলাদেশ যাতে ওয়ার্ল্ড ফিফাতে খেলতে পারে। কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ তা জানতে অপেক্ষা করতে হবে প্রায় 40 দিন। আগামী 19 জুলাই শিরোপা নির্ধারণের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপ ফুটবলে। আব্দুল্লাহ আল মেহেদি, এখন, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনৈতিক দল এবং সংগঠনগুলো। বাজেটকে জনবান্ধব আখ্যায়িত করে আনন্দ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। অন্যদিকে জামায়াত বলছে দুর্বল অর্থনীতির উপর দাঁড়িয়ে এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন চিন্তাশীল বাজেট হলেও বাস্তবায়নের আর্থিক ভিত্তি দুর্বল। পরিচালন ব্যয়ের লাগাম টানায় মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। আসছে অর্থ বছরের বাজেট ঘোষণার পর অনেকেই বাজেটের কাঠামো ও লক্ষ্যকে ইতিবাচকভাবে দেখলেও বাস্তবায়ন সক্ষমতা নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। প্রায় 9,38,000 কোটি টাকার উচ্চাকাঙ্ক্ষী বাজেট বাস্তবায়ন চাপে থাকা ও সীমাবদ্ধতার অর্থনীতিতে কতটা সম্ভব এ নিয়েই এখন আলোচনা ঘুরছে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে।
বাজেট ঘোষণার পরপরই একে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল, আর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। এ সময় নেতারা বলেন, শিক্ষার্থী ও জনবান্ধব হয়েছে এই বাজেট। রাজধানীর বায়তুল মোকাররমে এক সমাবেশে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, এমন ঋণ নির্ভর ঘাটতি বাজেট দুর্বল অর্থনীতির উপর দাঁড়িয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। বাজেট বক্তৃতার মাধ্যমে যেটা স্পষ্ট হয়েছে, এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট। অত্যন্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। এদিকে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এটি একটি চিন্তাশীল বাজেট হলেও বাস্তবায়নের আর্থিক ভিত্তি দুর্বল। পরিচালন ব্যয়ের লাগাম টানাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতি অধ্যাপক আবু আহমেদ। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, রাজস্ব আদায়ের নতুন ক্ষেত্র বাড়ানো একটি ইতিবাচক দিক। সাধুবাদ জানাতে যে সরকার এবার রাজস্ব আদায়ের জন্য বেশ কিছু নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন, কর জাল বিস্তৃত করবার উদ্যোগগুলো নিয়েছেন। এটা করতে পারলে আমার ধারণা এনবিআর একটা বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। অনেক ক্ষেত্রে বড় বড় ধরনের থোক বরাদ্দ রাখা হয়েছে, যেটা মনে হয় যে হয়তো যদি আর্থিক বিপত্তি দেখা যায় তাহলে এইগুলোর ক্ষেত্রে খাটছাট হবে। এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা ব্যয় সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা দিবে। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে মূল্যায়ন করলেও এর বাস্তবায়ন সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেক্টর থেকে সরকার যদি পুনর্বিবেচনা করে অ্যাটলিস্ট আরো 2 বছরের জন্য 0.0 প্রিভেলিং রেটেই রাখে, সেটা ব্যবসার জন্য সুবিধা বয়ে নিয়ে আসবে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিরা জানায়, নতুন বাজেটে 1500 সিসির রিকন্ডিশন গাড়িতে দাম বৃদ্ধি পাবে, যা মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। একই সঙ্গে ইলেকট্রিক গাড়ি উৎসাহিত করার কথা থাকলেও উচ্চ দামের কারণে তা সাধারণের নাগালের বাইরে বলেও মন্তব্য করেন তারা। একটা 1500 সিসির গাড়িতে প্রায় 2 লাখ থেকে 2,50,000 টাকা ডিউটি বেড়ে যাচ্ছে, যারা মধ্যবিত্তরা বেশি কিনে। এটা সবচেয়ে বেশি, আর বাকিগুলোতে অত বেশি না, সেটা 2% করে বেড়েছে রেগুলেটরি ডিউটি। আর হলো আপনার এগুলো একটু হিসাব করে দেখতে হবে, কারণ মাত্র আমরা এখন হাতে পাইনি সব কিছু। ফলে এটা আর কি মধ্যবিত্তের যেটা, এটা বেশি হয়ে গেল, অসহনীয় হয়ে গেল। রাজস্ব আদায়ের লক্ষ্যে ইলেকট্রিক রিকশাকে লাইসেন্স ও করের আওতায় এনে আরও বাস্তব ভিত্তিক কাঠামো তৈরি করা যেত। জেলা ভিত্তিক সারা দেশে। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। রাজধানীর নিত্যপণ্যের বাজারে বাজেটের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। সরবরাহ স্বাভাবিক থাকায় দামও অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে আরও জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন বাজেটের কোন কোন প্রভাব দেখছেন বা কোনো ধরনের প্রভাব আদৌ দেখছেন কিনা, আর নিত্যপণ্যের বাজারে দরদাম সম্পর্কে জানাবেন। কোনো ধরনের আদৌ কোনো প্রভাব নেই। আমরা বাংলাদেশের যে ব্যবসায়িক যে একটা সংস্কৃতি রয়েছে, আমরা প্রতি বছরই দেখি বাজেট ঘোষণার আগে সম্ভাব্য যেসব পণ্যের দাম বাড়তি থাকার কথা বা বাড়তে পারে এমন সম্ভাব্য যেসব পণ্য থাকে সেগুলোর দাম কিন্তু তারা বাড়িয়ে দেয় বা মজুত করে পরবর্তীতে সেগুলোর কি মজুত করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করে। কিন্তু তবে আমরা দেখলাম যে সরকার একটি উদ্যোগ নিয়েছে যে নিত্যপণ্যের 60টি যে পণ্য নির্ধারণ করেছে, সেখানে কিন্তু আয় উৎস বা উৎস কর যেগুলো রয়েছে সেগুলো কমিয়ে একই সাথে মাছ, মাংস, ডাল, পেঁয়াজ, চাল এগুলোর দাম কমানোর একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে। তবে এর আদৌ প্রভাব কিন্তু আমরা বাজারে এসে লক্ষ্য করতে পারি না। আমরা বিভিন্ন দোকানে ঘুরেছি, বিভিন্ন মুদির দোকানে আমরা এখানে এসেছি এবং একই সাথে চালের যে আড়তগুলো রয়েছে সেগুলো দেখেছি। উল্টো আমরা যে বাজারের যে মূল্যটি ছিল গেল সপ্তাহের থেকে এই সপ্তাহে কিন্তু প্রকারভেদে কিন্তু সেই চালের কেজি 1 থেকে 2 টাকা বাড়তি। পাশাপাশি যদি আমি বাসমতি চাল বা পোলার চালের কথা বলি, সেখানগুলো থেকে 5 থেকে 10 টাকা করে বেশি বিক্রি করছে। একই অবস্থা কিন্তু মাছের বাজারেও আমরা দেখলাম, যেখানে সামুদ্রিক মাছের দাম কিন্তু প্রকারভেদে 150 থেকে 200 টাকা করে বেশি বিক্রি করছে। এছাড়া কিন্তু যেগুলো পাঙাশ মাছ রয়েছে, তারপরে রুই মাছ রয়েছে, তারপরে তেলাপিয়া থেকে শুরু করে যেসব মাছগুলো রয়েছে স্বাভাবিকভাবে যেসব নিম্ন আয় বা
মধ্যবিত্ত আয়কারীরা যারা কিনে থাকেন যে ধরনের মাছগুলো, সেগুলোর দামও কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু 5 থেকে 10 টাকা বা 10 থেকে 20 টাকা কিন্তু প্রকারভেদে বেশি নেওয়া হচ্ছে। বলা চলে যে এক কথায় যদি যেসব পণ্যের দাম কমানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে সেসব পণ্যের দাম কিন্তু এখন পর্যন্ত কোনো প্রভাবই বাজারে নেই। আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছেন যে এগুলোর প্রভাব পড়তে পড়তে আরও বেশ খানিক সময় লেগে যাবে, অর্থাৎ কোন কোন খাতে সরকার ভর্তুকি দিবে, একই সাথে তাদের কয়টা বস্তায় বা কী রকম পরিমাণে ভর্তুকি দিতে হবে সেই বিবেচনা করার পর হয়তো তারা আসলে কমানো যাবে। এবং একই সাথে যে মিলারদের থেকে যেসব পণ্যের প্রভাব বাজারে আসতে এখন সময় লাগবে বলে আমাদেরকে তারা বলেছেন। কারণ বাজার থেকে নিত্যপণ্যের দরদাম সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার পর সিলেটের স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে তেমন কোনো বড় ধরনের প্রভাব পড়েনি। বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, জানাবেন বাজেট ঘোষণার পর সিলেটে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আমরা আসলে প্রতি বছরই যে বাজেট ঘোষণার পর বাজার সাধারণত অস্থির থাকে, কোনো কোনো পণ্যের দাম বাড়ে আবার কোনো কোনো পণ্যের দাম কমে। তবে এবারের বাজেটের পর আজকে বিশেষ করে বাজারের পরিস্থিতি যদি বলি তাহলে তেমন একটা পরিবর্তন ঘটেনি। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের যে রিকাবি বাজার, এখানে আমরা মূলত পাইকারি বাজার বা খুচরা বাজার দুটি বাজারই কিন্তু এখানে রয়েছে। এবং আমরা সবজি বাজারের প্রথম কথা যদি বলি যে গত সপ্তাহের যে সবজির দরগুলো ছিল, বিশেষ করে ফুলকপি, টমেটো, লাউ, চিচিঙ্গা, ঝিঙ্গা সহ অন্যান্য যে সকল কৃষি পণ্য আছে কোনো পণ্যের দামই কিন্তু বাড়েনি, বরং কিছু কিছু পণ্যের দাম কমেছে। যেমন ব্যবসায়ীরা বলছেন যে কালকে বাজেট ঘোষণার পর আজকে কাঁচামরিচের দাম যেখানে 200 টাকা ছিল সেটি এখন 150 টাকাতে নেমে আসছে। ঠিক তার বিপরীত ঘটে অন্যান্য বছর। ঠিক একইভাবে অন্যান্য যে সকল পণ্য রয়েছে, বিশেষ করে শসা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, যদিও এটি বিগত কয়েকদিন থেকে এই দামটি আসলে স্থিরভাবে রয়েছে। একইভাবে আমরা যদি মাছ মাংসের কথা যদি বলি, ঠিক আসলে অপরিবর্তিত বাজার রয়েছে। এই বাজারের বাইরেও আমরা ঘুরে আসছিলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে, বিশেষ করে রসুন, পেঁয়াজ, আলু সহ অন্যান্য যে সকল দ্রব্য আছে, সেই বাজারের স্থিরতাও কিন্তু একইভাবে আছে। অর্থাৎ কোনো পণ্যের দামের প্রভাব, অর্থাৎ বাজেটের পরের যে প্রভাবটা থাকে সেই প্রভাব এখন পর্যন্ত পড়েনি। তো সেই ক্ষেত্রে আমরা গ্রাহক যারা আছেন বা ক্রেতা যারা আছেন তাদের সাথেও কথা বলছিলাম। ক্রেতারা বলছেন যে সাধারণত স্বাভাবিকভাবে বাজারের যে বেচা কেনা আছে সেটি চলমান রয়েছে এবং কোনো পণ্যের দামই আসলে তেমন আপডেট হয়নি। হয়তোবা কোনো কোনো পণ্যের দাম 10 টাকা বেড়েছে, আবার কোনো কোনো পণ্যের দাম হয়তোবা কিছুটা কমেছে। তো এরকম স্থির পর্যায়ে আসলে আজকের সিলেটের বাজার রয়েছে। মিমি ছিল আমার কাছে সিলেট থেকে বাজার নিয়ে সর্বশেষ তথ্য। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন গোলজার আহমেদ। দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই সাগরে ট্রলার নিয়ে নেমে পড়েছেন জেলেরা। তার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বাজারে। বাজারে মাছের সরবরাহ দরদাম জানাতে চট্টগ্রাম নগরের কাজীর দেউরি বাজারের এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতে যাব মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? সবে মাত্র নিষেধাজ্ঞা উঠেছে। গতকাল রাত থেকেই আমরা দেখেছি চট্টগ্রামের যে জেলেরা আছে উপকূলীয় অঞ্চলে তারা কিন্তু গভীর সাগরে মাছ শিকারে গিয়েছেন। তবে কিছু কিছু জেলে কয়েকদিন আগেই শিকারে গিয়েছিলেন, তারাই মূলত এখন চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ নিয়ে এসেছে। সেই মাছ এখন চট্টগ্রামের যে বাজারগুলো আছে সেখানে কিছুটা সরবরাহ বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইলিশের সরবরাহ বাজারে বেড়েছে। বড় আকারের যে ইলিশগুলো রয়েছে, বিশেষ করে 1 কেজি কিংবা 800 গ্রামের যে ইলিশ, সেগুলো কিন্তু আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি 2000 থেকে 2200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সামুদ্রিক অন্যান্য মাছের সরবরাহ আমরা বাড়তে দেখেছি চট্টগ্রামের এই কাজীর দেউরি বাজারে। বিশেষ করে লইট্টা মাছ থেকে শুরু করে অন্যান্য যে মাছগুলো আছে, চট্টগ্রামের পরিচিত একটি মাছ রিক্সা মাছ হিসেবে পরিচিত, সেটিও কিন্তু পর্যাপ্ত বেড়েছে। তবে দাম কিন্তু অনেকটাই বেশি। আমরা দেখতে পাচ্ছি এই মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 700 থেকে 800 টাকায়। এবং লইট্টা মাছ যেটি একেবারে চট্টগ্রামের অধিকাংশ বাজারে বেড়েছে, সরবরাহ বেড়েছে, সেটি আজকের বাজারে দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। এবং বড় আকারের যে মাছ সেগুলো কিন্তু 300 টাকাতেও বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় বিশেষ করে মিঠা পানির যে মাছ সেগুলো সরবরাহ কিন্তু আগের মতোই রয়েছে। এর মধ্যে কাতল মাছ, বড় আকারের যে কাতল, সেগুলো বাজারে বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়। এবং
মাঝারি আকারের যেগুলো সেগুলো বাজারে মিলছে 300 থেকে 350 টাকা, এবং অন্যান্য যে সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠা পানির মাছ রয়েছে সেগুলো সরবরাহ বেড়েছে। তবে আগামী 1 সপ্তাহ কিংবা 10 দিন পরে যারা গভীর সমুদ্রে মাছ শিকারে গেছেন তারা মাছ নিয়ে ফিরলে পরে মাছের সরবরাহ যেমন বাড়বে তেমনি দামও কমে আসবে বলছেন এখানকার বিক্রেতারা। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিল কাজী মাহফুজ। এবারে যাব আমরা জসিমের কাছে। জসিম, জানাবেন নিষেধাজ্ঞা শেষে জেলেরা পর্যাপ্ত মাছ পেয়েছেন কিনা? মিম, এখন কিন্তু গতকালকে রাত 12:01 পরে কিন্তু বঙ্গোপসাগরে জেলেরা মাছ শিকারে গিয়েছেন, কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে যে সকল জেলেরা অগভীর সমুদ্রে যে সকল জেলেরা মাছ শিকার করেছেন তারা কিন্তু মাছ শিকার করে আজ সকালে এই তীরে ফিরে এসেছে এবং এই মৎস্যবন্দর আলিপুর মহিপুরে মাছ বেচা বিক্রি করছেন। আজকে প্রথম দিনে এখানে 1 কেজি ওজনের ইলিশ তা বেচা বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকা পর্যন্ত। 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকা থেকে 1800 টাকা। 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা। 400 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি। পোয়া মাছ বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। বেলে মাছ, সামুদ্রিক বেলে, সেইগুলো বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে 1300 থেকে 1350 টাকা পর্যন্ত। এবং সামুদ্রিক যে চাকা চিংড়ি রয়েছে, আকারে বড় চিংড়ি, সেগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। তো এখানকার যে জেলেরা রয়েছে, গভীর সমুদ্রের যে জেলে, তারা কিন্তু এখনও অনেকেই মাছ শিকার শুরু করতে পারেনি, কেননা এখান থেকে তারা গভীর সমুদ্রে যেতে 2 দিন, সর্বনিম্ন 2 দিন সময় লাগে। তারা এখন পর্যন্ত সেখানে পৌঁছে তারপরে ইলিশের বিচরণ ক্ষেত্রগুলো খুঁজে বের করে তারপরে সেখানে তারা মাছের যে বিচরণ ক্ষেত্রগুলো শনাক্ত করে তারা মাছ শিকার শুরু করবেন। তখন হয়তো আগামী 2-1 সপ্তাহের মধ্যে মাছের সরবরাহ বাড়বে এবং দামটা অনেকটা কমবে এমনটি প্রত্যাশা করছেন। আর এখন অমাবস্যা তিথি চলছে, এই তিথিতেও মাছের বিচরণ রয়েছে সমুদ্রে, সে কারণেই প্রথম দিনই কিছু মাছের সরবরাহ রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জসিম পারভেজ। এবারে বাজেটে দেশীয় পণ্যের প্রতি আস্থা বাড়াতে বিদেশি খাদ্যপণ্য ও ক্রোকারিজ পণ্যে বিশেষ কর নির্ধারণ করেছে সরকার, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। লগ্ন, একটু জানাবেন বিদেশি খাদ্যপণ্যে বাজেটের প্রভাব কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছে? মিম, জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত যে বিদেশি পণ্যের উপর যে নির্ভরতা সেটি কমানোর জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, যেহেতু গতকালকেই ঘোষণা করা হয়েছে, তো গতকালকের পর থেকে আসলে 1 কর্মদিবসের মধ্যে খুব একটা প্রভাব এখন পর্যন্ত আমরা দেখছি না। অর্থাৎ স্বাভাবিকভাবে গতকালকে বা এর আগে যে পূর্ব নির্ধারিত দাম ছিল সেই দামেই বিক্রি করা হচ্ছে। তবে একটি বিষয় আমরা কথা বলে জেনেছি, বিভিন্ন যে সুপার শপগুলো রয়েছে রাজধানী, সেখানে যারা কর্তব্যরত ম্যানেজার রয়েছেন, যারা হিসাব নিরীক্ষণের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা স্পষ্টভাবেই জানিয়েছেন যে নতুন বাজেট ঘোষণার পর সেই প্রভাবের জন্য তাদের আসলে সলা পরামর্শ হবে, তারপর আসলে পুনর্নির্ধারণ করা হবে দামের বিষয়টি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখা খুবই জরুরি, যেহেতু গতকালকে মাননীয় অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বিদেশি যে পণ্যগুলো, যেগুলোকে আসলে বিলাসী পণ্য হিসেবে দাবি করা হয়, অর্থাৎ দেশেও একই ধরনের, একই মানের, একই গুণগত মানসম্পন্ন পণ্য পাওয়া যায়, সেই পণ্যগুলো যেন বিদেশ থেকে আসলে বিলাসিতার জন্য আসলে নিয়ে আসা না হয়, সেই জন্য অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। এবং এটি মূলত বিদেশি খাবার যে ক্যাটাগরির রয়েছে সেই ক্যাটাগরিতে মূলত আলাদা করা হয়েছে। এবং এর প্রভাবে যেটি হয়েছে যে যখনই বেশি কর নির্ধারণ করা হবে তখনই যারা আসলে ক্রেতারা রয়েছেন তারা আসলে দেশীয় পণ্যের দিকে ঝুঁকে যাবেন। তবে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, যারা আসলে শুক্রবার ছুটির দিনে পরিবার সমেত এখানে আসলে বাজার করতে এসেছেন, তাদের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে সেগুলো নিতে এসেছেন, তারা বলেছেন যে বিদেশি পণ্যের উপর কর বা ভ্যাট অতিরিক্ত পরিমাণে আরোপ করলে যেটি হতে পারে যে এর প্রতিক্রিয়া স্বরূপ আসলে দেশীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোতে যেন কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করে অতিরিক্ত দাম নেওয়া না হয়, সেই বিষয়ে তারা আসলে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তবে এটি বলেছেন যে সঠিক বাজার তদারকি এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঠিক বাজার তদারকির মাধ্যমেই মূলত আসলে সরকার যে চিন্তাভাবনা করেছিল, অর্থাৎ হচ্ছে দেশীয় পণ্যের উপর নির্ভরতা বাড়ানো, সেটি সম্ভব হতে পারে। তো মিম, এখন পর্যন্ত এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ধানমন্ডি থেকে যুক্ত হয়েছিলেন আতিক মেজবা লগ্ন।
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বাজেটে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নকে প্রাধান্য দেওয়ায় খুশি চট্টগ্রামের ব্যবসায়ীরা। প্রস্তাবিত বাজেটে সৌর বিদ্যুৎ সহ সার্বিকভাবে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো ও শিল্পের কাঁচামালে আমদানিতে অগ্রিম আয়কর কমানোর পদক্ষেপে স্থানীয় শিল্পের বিকাশ ও বিনিয়োগ উৎসাহিত হবে বলে মনে করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। বিস্তারিত জানাবেন হাজেরা শিউলি। বাণিজ্যিক রাজধানী বলা হলেও জাতীয় বাজেটে চট্টগ্রামের উন্নয়ন প্রাধান্য পায় না বলে এ অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ। চট্টগ্রামের সন্তান ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথমবারের মতো অর্থমন্ত্রী হওয়ায় এবারের বাজেট নিয়ে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল বেশি। প্রস্তাবিত বাজেটে সেই প্রত্যাশার অনেকটাই প্রতিফলন ঘটেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিশেষ করে অর্থনীতির প্রাণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, চট্টগ্রাম ঢাকার রেলপথে দূরত্ব কমানো ও চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্পে দারুণ খুশি এ অঞ্চলের মানুষ। এক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম রেলপথে ঢাকা কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মিত হলে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার আর যাত্রার সময় কমবে ১.৫ ঘন্টা। ব্যবসায়ীরা বলছেন এই বাজেটে উন্নয়ন পরিকল্পনাগুলো সফল হলে শুধু চট্টগ্রাম নয়, পাল্টে যাবে দেশের সামগ্রিক অর্থনীতির চেহারা। আমরা তেলটা আমদানি করি, এই তেলের ব্যবহারটা কমে যাবে, 2 ঘন্টার পথ জার্নি কমে গেলে তেলের ব্যবহারটা কমে যাবে। এটা একটা দেশের সুফল পাবে, আর আমরা যারা জনগণ সুফল পাবো হচ্ছে আমাদের 2 ঘন্টার টাইম সেভ হবে। প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুৎ সহ সামগ্রিকভাবে বিদ্যুৎ উৎপাদন খরচ ও যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় দেয়া হয়েছে। সেই সঙ্গে কমানো হয়েছে শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর। এতে শিল্পের উৎপাদন খরচ কমায় বিনিয়োগ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। মানে সোলার প্যানেল দিয়ে উৎপাদন, এটা হলে সুবিধা হবে কি, পলিউশনটা একদম কমে যাবে। তারপরে আপনার ফ্রি প্রোডাকশন, যেমন ধরেন বিদ্যুৎ উৎপাদন করলে হবে না, আমার বিদ্যুৎটা ন্যাশনাল গ্রিডে নেওয়ার জন্য যে ট্রান্সমিশনের জন্য যে সাবস্টেশন দরকার সেটা সরকারকে করে দিতে হবে। তো এই সরকার বলছে তারা সেটা করে দেবে। বাজেটে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন ও চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ সহ যোগাযোগ অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ প্রস্তাবনা অর্থনীতিতে গতি আনবে বলে মনে করেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে বাজেটে বন্ড মার্কেটে বিনিয়োগের সুযোগ ব্যাংক খাতের উপর চাপ কমাবে ও নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। এছাড়া ইলেকট্রিক গাড়ি আমদানিতে ব্যাপক শুল্ক ছাড় পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি জ্বালানি ব্যয় কমাবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বন্ড মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের উপর এমফাসাইজ করা হবে, যাতে ব্যাংকের উপর থেকে লোন নিয়ে চাপটা কমে। তো এটা আমি মনে করি যে পুঁজিবাজারের উপরে অনেক পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। সামগ্রিকভাবে সরকারের প্রথম বাজেটকে গণমুখী ও ব্যবসা বান্ধব মনে করলেও বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শুরু থেকেই সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান ব্যবসায়ীদের। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। প্রস্তাবিত বাজেটে গ্রামীণ অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। তবে রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন বাজেটের আকার বাড়লে চলবে না, বাস্তবায়নের উপর নজর দিতে হবে। বিস্তারিত জানাবেন মাজেদুর রহমান। কৃষি বিভাগের তথ্যমতে দেশে প্রতি বছর ৩৫ থেকে ৪০ লাখ টন আলু সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এতে বিপুল অঙ্কের লোকসানের মুখে পড়েন কৃষক। দেশে ৪৮% জনগোষ্ঠী কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও তাদের রয়েছে সুযোগ সুবিধার অভাব। বাজেটে কৃষিতে বিপুল বরাদ্দের মধ্য থেকে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, স্বল্প সুদে ঋণ প্রদান ও ভর্তুকির মাধ্যমে কৃষককে সমৃদ্ধ করা গেলে গ্রামীণ জনপদে উন্নতি সম্ভব। তবে শুল্ক কমানোর কারণে সার, বীজ, কীটনাশকের দাম কিছুটা কমার আশা দেখছেন এই কৃষিবিদ। তার মতে কৃষি খাতে বড় বরাদ্দের কারণে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। বর্তমান সরকার যে বাজেট দিয়েছে সেখানে সার আমদানি ক্ষেত্রে পুরা শুল্ক তুলে দিয়েছে এবং কীটনাশক, সার এবং কীটনাশক এগুলো দাম কমে যাবে।
সরকারের এই নীতির ফলে। ফসল সংরক্ষণ আমাদের একটা বড় সমস্যা, এই ফসল সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, সেক্ষেত্রে বাজেট বরাদ্দ করা যেতে পারে। মৎস্য প্রিজার্ভেশন, মৎস্য একটা বড় সেক্টর কৃষির মধ্যে, মৎস্য প্রিজার্ভেশন সেন্টার বিভিন্ন জায়গায় গড়ে তোলা যেতে পারে। তাছাড়া মৎস্য চাষিরা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় সেবা না পেয়ে রোগীরা ছুটে আসেন জেলা শহর হাসপাতালে। তবে গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবারে বাজেট বরাদ্দ বেড়েছে। বাজেট হিসেবে হাতের নাগালে সেবা পাবেন এমন প্রত্যাশা প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। জ্বর, সর্দি, কাশ, হাঁপানি এগুলোর ভালো চিকিৎসা গ্রাম মফস্বলে হয় না, এজন্য আমাদের ভালো চিকিৎসার জন্য বগুড়ায় আসতে হয়। আমাদের গ্রামে তো আলট্রাসাউন্ডের কোনো অপশন নাই, যদি গ্রামে আলট্রাসাউন্ডের কোনো ব্যবস্থা থাকতো তাহলে আর আমাদের এই জায়গায় আসার প্রয়োজন ছিল না। তবে এই বাজেট গতানুগতিক বাজেট উল্লেখ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর উপর জোর দেন সচেতন মহল। আর জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় মান উন্নয়ন, ঔষধ সরবরাহ এবং জনবল সংকট দূর করে চিকিৎসা সেবা আরও সহজলভ্য করা প্রয়োজন এবং এই বাজেটে তা বাস্তবায়ন হবে প্রত্যাশা এই চিকিৎসকের। গ্রামগঞ্জের যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এগুলোতে যদি আমরা এগুলোতে যদি ডাক্তারের পদায়ন দিতে পারি এবং পর্যাপ্ত ঔষধ, লজিস্টিক সাপ্লাই দিতে পারি, তাহলে গ্রাম অঞ্চলের মানুষ হাতের নাগালে উন্নত চিকিৎসা পাবে, স্বাস্থ্যসেবা কিছুটা নিশ্চিত হবে। 2026-27 অর্থবছরে সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ খাতে অর্থ বরাদ্দ দিয়েছে 69,409 কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় দ্বিগুণ। এখন প্রশ্ন হলো, গ্রামীণ জনগোষ্ঠী তাদের এই স্বাস্থ্যসেবা গ্রামে কতটুকু নিশ্চিত হতে পারবেন, এটি এখন দেখার বিষয়। বগুড়া থেকে মাজিদুর রহমান, এখন। প্রতি বছরই বাজেট প্রকাশের পর বাজেট ঘিরে প্রতিটি অঞ্চলেই থাকে নিজস্ব ভাবনা। ব্যতিক্রম নয় এবারও। বিশেষ করে পর্যটন সমৃদ্ধ সিলেট বিভাগে পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টিই থাকে মূল দাবি। যদিও এবারের বাজেটে পর্যটন খাতে যে বরাদ্দ হয়েছে তা নিয়ে কিছুটা হতাশ স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তবে তাদের মধ্যে এ খাতে বাজেটের বরাদ্দের সঠিক ও পরিকল্পিত ব্যবহারই বদলে দিতে পারে এই খাতের চিত্র। গুলজার আহমেদের প্রতিবেদন। সবুজে ঘেরা পাহাড় আর হাওর বেষ্টিত সিলেট বাংলাদেশ পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই সিলেটে পর্যটন খাতের যাত্রা এখন কিছুটা পথহারা। অপরিকল্পিত উন্নয়ন পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও আবাসন সংকটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে অবকাঠামোগত সীমাবদ্ধতা আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কাঙ্ক্ষিত সুফল মিলছে না এখনো। তবে বাজেটকে ঘিরে এ খাতের ব্যবসায়ীরা নতুন স্বপ্ন দেখলেও বাজেট প্রকাশের পর বাজেটে পর্যটন খাতে যে বরাদ্দ রাখা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী। আসলে প্রতি বছরই বাজেটের সাথে কিছু বরাদ্দ আসে পর্যটন খাতের উদ্দেশ্যে, কিন্তু এটা পর্যাপ্ত নয়। আমি মনে করি এটা সাফিসিয়েন্ট নয়। বিদেশি বিশেষ করে এনআরপি যারা আছেন এখানে পর্যটনে ইনভেস্ট করতেছে, হোটেল, মোটেল, রিসোর্ট এগুলাতে, তো এটা আরো বাড়ায় দিলে আমাদের পর্যটন শিল্পের বিকাশ করবে। সিলেটের অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। জেলায় তেমন কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান না থাকায় কর্মসংস্থানের সংকট প্রকট। তাই এবারের বাজেটকে ঘিরে তাদের প্রত্যাশা ছিল অতীতের দুঃখ ঘোচানোর। যদিও আশার আলো দেখাচ্ছে ইন্টারনেট ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েশন। তরুণদের এই সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা। তবে কর্মসংস্থান, দক্ষ জনবল তৈরির পাশাপাশি অঞ্চল খাতের বরাদ্দের উপর জোর দিয়েছেন তারা। বিশেষ করে যারা ইন্টারনেট ভিত্তিক বিজনেস করে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের বিষয়টি সরকার এত গুরুত্ব দিয়েছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তরুণদের জন্য কিছু সরকার ভাবুক, একটা বিশেষ একটা বাজেট থাকুক তাদের কর্মসংস্থানের জন্য। যদি বাস্তবায়িত করতে হয় তাহলে যে বাজেটের মাত্রা সেটি বাড়াতে হবে এবং বিশেষ করে এটি কিন্তু অঞ্চল ভিত্তিক বাড়াতে হবে। পর্যটন খাতের আধুনিকায়ন এবং তরুণদের দক্ষতা বৃদ্ধির সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সিলেট হতে পারে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। স্থানীয়রা মনে করেন সরকারের শুধু বাজেট ঘোষণা নয়, বরং পরবর্তী সময়ে তাদের সঠিক বাস্তবায়ন করলেই পর্যটন ও তরুণ প্রজন্মের ভাগ্য বদলের হাতিয়ার হবে এই বাজেট। গুলজার আহমেদ, এখন, সিলেট। আগুনের ঘটনার পর খুলনা সিটি মেডিকেল ফেরেনি স্বাভাবিক অবস্থা। হাসপাতালের সামনে ভিড় করছেন উৎসুক মানুষ। অনেক রোগীর স্বজনরাও ভিড় করছেন হাসপাতালের সামনে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা হাসপাতালের সামনে ঘিরে রেখেছে।
কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও আগুনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। অসুস্থ হয়ে পড়া হাসপাতালের ভর্তি রোগীদের অনেকে নগরীর বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে হাসপাতালের আইসিইউতে রোগী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর খান থেকে ভর্তিকৃত রোগীদের অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, একটু জানাবেন হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে কিনা, রোগীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে কিনা? গতকাল আসলে স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকারের পক্ষ থেকে এই হাসপাতালটির লাইসেন্স বন্ধ করে দেওয়ার পর তাদের থেকে সরকার থেকে একটি আসলে আদেশ আসে যে আগামী 72 ঘন্টার মধ্যে এই আদ্দিন হাসপাতালে যেসব ভর্তিকৃত রোগী রয়েছে তাদেরকে অন্যত্র স্থানান্তর করার কথা বলা হয়েছে। এবং সে সময় আর কি যেসব রোগীরা এখানে ভর্তি রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে কোনো ধরনের সুযোগ সুবিধা বা সাহায্য যেগুলো আসলে দরকার পড়ে সেগুলো আসলে সরকার থেকে প্রদান করা হবে অন্যত্র স্থানান্তরের জন্য। তবে আমরা এখানে সকাল থেকে এসেছি, দেখেছি যে রোগীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে অন্যত্র স্থানান্তরের জন্য যে ধরনের সুযোগ সুবিধা অন্যান্য হাসপাতালগুলোতে থাকার কথা সেগুলোতে আসলে কোনো ধরনের তারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। তারা অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে আসলে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তারা সেখানে আইসিইউ থেকে শুরু করে অন্যান্য যে জরুরি সেবা সেগুলো আসলে দিতে পারছে না এবং হাসপাতাল তাদেরকে নিতে চাচ্ছে না, এরকম ধরনের আমাদের অভিযোগ রয়েছে। এবং এখানে একটু জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত হাসপাতালটিতে যেসব রোগীরা ভর্তি রয়েছেন এমার্জেন্সি এবং আইসিইউ ওয়ার্ডে তাদেরকে কিন্তু চিকিৎসা সেবা দেয়া হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে। কারণ যারা আসলে অন্যত্র স্থানান্তরের মতো অবস্থায় নেই তাদেরকে আসলে বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখানে তারা চিকিৎসা সেবা প্রদান করছেন। তবে যারা নতুন করে হাসপাতালে আসার জন্য তারা বা ভর্তি হওয়ার জন্য আসছেন তাদেরকে কিন্তু আজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে আমরা রোগীদের কাছ থেকে জানতে পেরেছি যে কিছু কিছু যারা ডাক্তাররা রয়েছেন বা নার্সরা রয়েছেন তারা আসছেন। তবে আজকে যেহেতু শুক্রবার হওয়ার কারণে আসলে কিছু কিছু ডাক্তার এবং নার্স সেই ছুটির দিন হওয়ায় আসলে তারা থাকছেন না। তবে একটু জানিয়ে রাখতে চাই যে এই হাসপাতালে যে বলছিলেন যে কোনো ধরনের যে স্বাস্থ্য অধিদপ্তর বা সরকারের পক্ষ থেকে যে সকল সুবিধা দেওয়ার কথা ছিল অন্যত্র স্থানান্তরের জন্য এইসব রোগীদের, সেগুলো কিন্তু তারা কাঙ্ক্ষিতভাবে পাচ্ছে না। এর ফলে বাধ্য হয়ে কিন্তু তাদেরকে এই হাসপাতালে থাকতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ। মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন শাহরিয়া জামান পুলক। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব এখনো কমেনি। এর মধ্যেই বর্ষা মৌসুমে শুরু হওয়ার নতুন করে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন হাসেব বিল্লা। হাসেব, একটু জানাবেন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কত হয়েছে এবং হামের সংক্রমণ নিয়ে কি বলছেন চিকিৎসকরা? এই মুহূর্তে রাজধানীর যে শিশু হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং নতুন নতুন রোগী চিকিৎসার জন্য আসছেন। যেসব এই হাসপাতালে প্রায় 100টির মতন আসন বা সিট রয়েছে, যারা এখানে ভর্তি হতে পারবেন তারাই এখানে চিকিৎসকরা প্রাথমিকভাবে তাদেরকে এখানে ভর্তি করান। যদি সুযোগ না থাকে তখন তাদেরকে অন্য কোনো হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে আপনি দেখছেন যে এখানে বিভিন্ন বয়সী শিশু, বিশেষ করে ছোট শিশু, কয়েক মাস বয়স থেকে একেবারে 4-5 বছর পর্যন্ত বিভিন্ন বয়সী শিশুরা এখানে চিকিৎসা নিচ্ছেন এবং তারা প্রথমে যে হামে আক্রান্তের যে প্রাথমিক লক্ষণ, জ্বর, সর্দি, কাশি কিংবা যে র্যাশ বা গালে বা শরীরে কিছু দাগ, সেটি যখন দেখেন তারপরে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আসেন। এখানে রোগীরা বলছিলেন তারা বেশ কিছু হাসপাতালে ঘুরে তারপরে অবশেষে এখানে আসা ঠাঁই পেয়েছেন। এখানে আরও অন্যান্য যেসব হাসপাতাল রয়েছে সেখানে চাইতে এই হাসপাতালের চিকিৎসা সেবা কিছুটা উন্নত কিংবা এখানে খরচ তুলনামূলক কম এবং এখানে এই জন্যই অনেকেই হাসপাতালে ভর্তি হতে আসেন, কিন্তু অনেকেই জায়গা বা আসন না পেয়ে কিন্তু তারা ফিরে যান। যদিও এই হাসপাতালে
প্রতিদিন যেসব রোগী ভর্তি হয় তার মধ্যে কিন্তু এখানে আইসিইউ যে বেড রয়েছে 14টি, সেখান থেকে কিন্তু যারা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ তাদেরকে এই আইসিইউতে ভর্তি করা হয়। এবং এখানে কিন্তু আজকেও শোনা গেছে যে একজন মৃত্যুবরণ করেছেন। তবে আপনাকে জানিয়ে রাখি, এ পর্যন্ত কিন্তু সারা দেশে হামে আক্রান্ত গত 24 ঘন্টায় 1000-এর বেশি মানুষ শিশুর হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এবং একই সঙ্গে এ পর্যন্ত প্রায় 642 জনের মতন শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তো সব কিছু মিলিয়ে হামের এই যে প্রকোপ এখনও কমেনি। চিকিৎসকরা বলছেন তারাও বেশ হিমশিম খাচ্ছেন এবং প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। এবং চিকিৎসকরা তাদেরকে পরামর্শ দিচ্ছেন কোনো লক্ষণ পেলেই যেন দেরি না করে হাসপাতালে আসার জন্য বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। এই ছিল এই হাসপাতালের খবরাখবর হামে আক্রান্ত রোগীদের। শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন হাসিব বিল্লাহ। এই সপ্তাহে ইউরোপে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরানের পক্ষ থেকে এখনও কোনো চুক্তির কথা নিশ্চিত করা হয়নি। এর আগে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছে। ঘোষণা দেন সংঘাত শেষ হলে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সে এই সপ্তাহে ইউরোপের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, তার দেশ এখনও কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি। এর আগে ইরানে নতুন করে হামলার কথা স্বীকার করে মার্কিন সেন্টকম। ডোনাল্ড ট্রাম্পের কঠোর হামলার হুমকির পর গেল বুধবার স্থানীয় সময় মধ্যরাতে ইরানের বন্দর নগরী আব্বাস সহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন।